যে স্বামী প্রতিদিন নিজের স্ত্রীর অফিসে এক সামান্য কর্মচারীর মতো অপমান সহ্য করত, যার যোগ্যতা নিয়ে প্রতি মুহূর্তে করা হতো বিদ্রূপ, সেই মানুষটির আসল পরিচয় যেদিন সবার সামনে এলো, সেদিন থমকে গিয়েছিল পুরো শহর। বিয়ের পবিত্র বন্ধন যখন পদের অহংকারে বিষাক্ত হয়ে ওঠে, তখন ভাগ্য এমন এক নাটকীয় মঞ্চ সাজায় যা কেউ কল্পনাও করতে পারেনি। নিজের বাড়িতে যাকে অবহেলা করা হতো, তিনি আসলে কে ছিলেন? আর কেনই বা তিনি নিজের বিশাল রাজত্ব ছেড়ে এই অপমানের জীবন বেছে নিয়েছিলেন? সম্পর্কের এই অবিশ্বাস্য লড়াই আর এক চরম প্রতিশোধের গল্প দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মুম্বাইয়ের সেই সকালে আবহাওয়া মোটেও ঠান্ডা ছিল না, বরং বাতাসে ছিল এক ধরনের চাপা উত্তেজনা। কারণ এই শহরে মানুষের পরিচয় তার স্বপ্ন দিয়ে নয়, বরং তার প্যাকেজ বা বেতন দিয়ে নির্ধারিত হয়। আর যার প্যাকেজ ছোট, তাকে প্রতিদিন ছোট করে দেখানো হয়। রাস্তায় হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল, আর জেনিথ সফটওয়্যার্সের কাঁচের বিশাল বিল্ডিংটি এমনভাবে চকচক করছিল যেন কেউ তার ওপর সাফল্যের পালিশ লাগিয়ে দিয়েছে। এই বিল্ডিংয়েরই ভেতরে একতলায় একটি মেয়ে দ্রুত পায়ে হাঁটছিল। তার হাই হিলের আওয়াজ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল সে যেন মানুষের আত্মবিশ্বাসের ওপর আঘাত করছে। তার নাম ছিল ঈশানী। ঈশানী ছিল একজন সিনিয়র ম্যানেজার। তীক্ষ্ণ বুদ্ধি, ধারালো ভাষা আর নিজের কাজের ওপর এতটাই অহংকার যে মাঝে মাঝে তার মনে হতো কোম্পানি তাকে ছাড়া চলতেই পারবে না। সে যার সাথেই কথা বলতো, প্রথমে তার জামা কাপড় দেখত, তারপর তার পদমর্যাদা, তারপর তার যোগ্যতা বিচার করত, আর তারপর নিজের রায় শুনিয়ে দিত। সামনের মানুষটিও যে একজন রক্তমাংসের মানুষ, কোনো যন্ত্র নয়, একবারও সে কথা ভাবত না। আর ঠিক সেই বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়েছিল একটি ছেলে। সাধারণ সাদা শর্ট, হালকা একটা ব্যাগ, হাতে একটি ফাইল, আর চেহারায় সেই প্রশান্তি যা সাধারণত খুব অসহায় মানুষের মুখে থাকে, অথবা খুব শক্তিশালী মানুষের মুখে। তার নাম ছিল আরিয়ান। কিন্তু এই নামটি যতটা সাধারণ ছিল, তার পেছনে লুকিয়ে থাকা সত্যটি ছিল ততটাই বিশাল। এমন এক সত্য যা সে নিজে লুকিয়ে বেঁচেছিল। কারণ সে একজন ভালো মেয়ে খুঁজছিল। এমন এক মেয়ে খুঁজছিল যে তাকে তার নাম বা প্রতিপত্তি দিয়ে নয়, বরং তার মনুষ্যত্ব দিয়ে আপন করে নেবে। আরিয়ান নিজের পরিচয় গোপন রেখেছিল। সে তার বিশাল জগৎকে সাধারণ পোশাকে গুটিয়ে নিয়েছিল এবং নিজের আসল নামকে সাধারণ বানিয়ে এক সাদামাটা জীবনে নেমে এসেছিল। কারণ সে পৃথিবীকে অনেক কাছ থেকে দেখেছে। আমেরিকাতেও সে মানুষের ব্যবহার দেখেছে, বিদেশেও দেখেছে। সেখানকার মানুষ পেশাদার ছিল, ঠিক ছিল। কিন্তু তার মনে একটা ভয় ছিল যে ভারতে এসে, বিশেষ করে নিজের ঘরেও, কি কেউ তাকে তার আত্মা দিয়ে নয়, বরং তার বেতন দিয়ে বিচার করবে। এই কারণেই সে ঈশানীকে বিয়ে করেছিল। ঈশানীর মনে হয়েছিল সে একজন খুব সাধারণ স্বামী পেয়েছে, যে খুব বেশি প্রশ্ন করবে না, যে তার নিয়ম অনুযায়ী চলবে এবং তার ম্যানেজার স্ত্রীর দাপটে সবসময় দমে থাকবে। বিয়ের পর ঠিক তাই হলো যা ঈশানী চেয়েছিল। আরিয়ান তার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে শুরু করল, কারণ ঈশানীর বাড়ি ছিল বড়, তার শহর ছিল বড়, আর তার অহংকার ছিল সবচাইতে বড়। ঈশানী প্রায়ই তার বন্ধুদের সামনে হাসাহাসি করে বলতো, আমার স্বামীকে দেখো, খুব সোজা সরল, শুধু আমার কথা মতো চলে, ঘরেও জীবনেও। আর বন্ধুরা হেসে উঠত। আরিয়ান চুপ করে থাকত, কারণ সে জানত কিছু সম্পর্ক ভালোবাসা দিয়ে নয়, বরং পরীক্ষা দিয়ে টেকে, আর কিছু সম্পর্ক পরীক্ষা দিয়েই গড়ে ওঠে। এখন শুনুন আসল মোড় কোথায় এলো। বিয়ের কয়েক মাস পর ঈশানী নিজের নেটওয়ার্ক কাজে লাগিয়ে আরিয়ানের জন্য তার নিজের কোম্পানিতেই চাকরির ব্যবস্থা করে দিল। কিন্তু সেই চাকরি সে সম্মানের জন্য দেয়নি। সে দিয়েছিল যাতে প্রতিদিন অফিসের ভেতরেও সে আরিয়ানকে ছোট অনুভব করাতে পারে। যখন অফার লেটার এলো, তখন দেখা গেল আরিয়ানকে জুনিয়র অ্যাকাউন্টেন্টের পদ দেওয়া হয়েছে। ঈশানী অফার লেটার দেখে হাসতে হাসতে বলল, দেখো, তোমার যোগ্য এটাই ছিল, অ্যাকাউন্টেন্ট, তাও আবার জুনিয়র। ভালোই হলো, অন্তত তুমি বুঝতে পারবে আমি কে আর তুমি কে। আরিয়ান কোনো উত্তর দিল না। সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল আর মনে মনে বলল, ঠিক আছে ঈশানী, আমি দেখতে চাই তুমি আমাকে আমার কাজ দিয়ে বিচার করো নাকি আমার চরিত্র দিয়ে। জয়নিংয়ের দিন জেনিথের রিসেপশনে খুব ভিড় ছিল। নতুন মুখ, ফর্ম, আইডি কার্ড, ট্রেনিং, আর সেই ভিড়ের মাঝে ফাইল হাতে দাঁড়িয়েছিল আরিয়ান। ঈশানী হঠাৎ সেখানে তার টিম নিয়ে পৌঁছাল। আর যখনই তার নজর আরিয়ানের ওপর পড়ল, তার মুখে সেই হাসি ফুটে উঠল যা ভালোবাসার নয়, বরং নিচু দেখানোর। সে সবার সামনে কোনো দ্বিধা ছাড়াই চড়া গলায় বলল, ও হো, তো তুমি এখানে চলে এলে।
ওয়েলকাম, কিন্তু শোনো, এখানে স্বামী হিসাবে নয়, কর্মচারী হিসাবে থাকবে। আর তোমাদের মতো মানুষেরা যে জেনিথে চাকরি পেয়েছ, এটাই অনেক। বেশি ওড়ার চেষ্টা করো না। রিসেপশনে উপস্থিত কিছু মানুষ হেসে উঠল। কেউ কেউ লজ্জা পেয়ে চোখ নিচু করে নিল। আরিয়ানের আঙুলগুলো হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং শুধু বলল, ঠিক আছে ম্যাম। সেই একটি ম্যাম শব্দের পেছনে তার সম্মানও ছিল, আবার তার কষ্ট। কারণ স্ত্রীর সামনে ম্যাম বলাটা কেবল একটা শব্দ নয়, এটা সেই সম্পর্কের ভাঙন যা পৃথিবীর স্বামী স্ত্রী হিসাবে চেনে। ঈশানীর খুব মজা লাগছিল। তার মনে হচ্ছিল সে এখন আরিয়ানকে দুই জায়গায় নিয়ন্ত্রণ করবে, ঘরেও এবং অফিসেও। আর আরিয়ান, সে প্রতিদিন নিজের ভেতর এক তুফান চেপে রেখে হাসি মুখে কাজ করে যেত। কারণ সে জানত, যখন সত্য প্রকাশিত হবে, তখন কেবল তার পরিচয় নয়, ঈশানীরও চরিত্র উন্মোচিত হবে। সেই সন্ধ্যায় অফিস শেষ হওয়ার পর আরিয়ান একা লিফটের সামনে দাঁড়িয়েছিল। ঈশানী পেছন থেকে এসে নিচু গলায় বলল, বাড়ি চলো। আর হ্যাঁ, কাল থেকে সময় মতো আসবে, না হলে অফিসেও আমার অধীনে তোমার রিপোর্টিং খারাপ হয়ে যাবে। আরিয়ান মাথা নাড়াল। লিফট বন্ধ হতেই আয়নায় আরিয়ান নিজের মুখটা দেখল। তার চোখে যন্ত্রণা ছিল, কিন্তু সেই যন্ত্রণার নিচে ছিল একটি দৃঢ় সিদ্ধান্ত। আমি এই অপমান সহ্য করব, কারণ আমি দেখতে চাই আমার স্ত্রী কি মানুষত্ব বোঝে, নাকি শুধু পদ আর পয়সা। এখান থেকেই গল্প নতুন দিকে মোড় নিল, কারণ আগামী কয়েক দিনে ঈশানীর ব্যবহার আরও কঠোর হতে যাচ্ছিল, আর আরিয়ানের নীরবতা ধীরে ধীরে এক ঝড়ে পরিণত হতে যাচ্ছিল। পরের কয়েকদিন আরিয়ানের জন্য খুব কঠিন ছিল, কারণ অপমান যখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়ায়, আর তাও সেই মানুষের কাছ থেকে যার কাছে প্রত্যাশা থাকে সে ঢাল হয়ে দাঁড়াবে, তখন প্রতি সকালে ঘুম থেকে ওঠা এক যুদ্ধে পরিণত হয়। জেনিথ সফটওয়্যার্সের অফিস রোজকার মতোই খুলত, মানুষ আসত, হাসত, মিটিংয়ে যেত, কিন্তু আরিয়ানের জন্য প্রতিটি দিন একইভাবে শুরু হতো। ফাইলের স্তূপ, ছোট ছোট কাজ, আর তার ওপর ঈশানীর কড়া নজর, যা কোনো ভুল নয়, বরং প্রতি মুহূর্তে তাকে নিচু দেখানোর সুযোগ খুঁজত। কখনো মিটিংয়ে বলে উঠত, আপনি চুপ থাকুন আরিয়ান, এইসব কথা আপনার লেভেলের নয়। কখনো টিমের সামনে বলতো, অ্যাকাউন্টসে তো ঠিক আছো, কিন্তু বুদ্ধি আর একটু তুখুরো হওয়া চাই, সবাই তো আর আমার মতো হতে পারে না। মানুষ এসব শুনত, কেউ হাসত, কেউ মনে মনে ভাবত, বেচারা স্ত্রী হয়েও বসের মতো আচরণ করছে। আর আরিয়ান প্রতিবার শুধু নিজের চেয়ারে সোজা হয়ে বসে থাকত, কারণ সে ঠিক করে নিয়েছিল সে উত্তর শব্দ দিয়ে নয়, সময় দিয়ে দেবে। এক সন্ধ্যায় দেখা গেল কোম্পানির পুরনো অ্যাকাউন্টসে এক বিশাল গোলমাল ধরা পড়েছে। যদি সেই ভুল সময় ঠিক না হতো, তবে জেনিথের কোটি কোটি টাকা লোকসান হতে পারত। পুরো টিম ঘাবড়ে গেল। ঈশানী চিৎকার করতে লাগল, এটা কে করেছে? এই ডেটা মিস করল কে? সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল, কেউ কিছু বলতে পারছিল না। ঠিক তখনই আরিয়ান ধীর গলায় বলল, আপনি যদি অনুমতি দেন তবে আমি একবার দেখতে পারি। ঈশানী বাঁকা চোখে তাকিয়ে বলল, তুমি ছাড়ো, এটা তোমার সাধ্যের বাইরে। কিন্তু ক্ষতি অনেক বড় ছিল, তাই বাধ্য হয়ে সে বলল, ঠিক আছে, দেখে নাও, কিন্তু সময় নষ্ট করো না। আরিয়ান নিঃশব্দে সিস্টেমের সামনে বসল। তার আঙুলগুলো কিবোর্ডে চলতে শুরু করল। ঘন্টার পর ঘন্টা নয়, মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই গোলমালের মূল কারণ ধরে ফেলল। পুরনো এন্ট্রি, একটা ছোট্ট ভুল, আর তাতেই পুরো ডেটা বিগড়ে গিয়েছিল। আরিয়ান কোনো শব্দ না করেই সব ঠিক করে দিল। কোম্পানি বেঁচে গেল। কিন্তু ঈশানী সবার সামনে একবারও বলল না যে এই কাজটা আরিয়ান করেছে। সে শুধু মিটিং শেষ করতে করতে বলল, ঠিক আছে, ম্যাটার সলভ হয়ে গেছে, চলুন এগোনো যাক। আরিয়ান কিছু বলল না, কারণ তার প্রশংসা দরকার ছিল না। সে শুধু দেখতে চেয়েছিল তার স্ত্রী কি কোনোদিন সত্য দেখতে পাবে। সেদিন রাতে বাড়িতেও পরিবেশ ছিল গুমোট। ঈশানী মোবাইলে ব্যস্ত ছিল, আরিয়ান চুপচাপ খাবার খাচ্ছিল। হঠাৎ ঈশানী বলে উঠল, তুমি জানো আজ কোম্পানি কত বড় লোকসানের হাত থেকে বেঁচেছে? আরিয়ান মাথা নাড়াল। হ্যাঁ জানি। ঈশানী তাচ্ছিল্য করে বলল, তোমার দ্বারা এসব সম্ভব নয়। ভালোই হয়েছে যে তুমি এই রকম ছোট ছোট কাজই পাও, বড় স্বপ্ন সবার জন্য নয়। আরিয়ানের হাত থেমে গেল। সে প্রথমবারের মতো খুব শান্তভাবে বলল, ঈশানী, মাঝে মাঝে মানুষ ছোট হয়ে থাকে, কারণ সে তার আসল পরিচয় লুকিয়ে রাখে। ঈশানী হেসে উঠল, বাহ, অ্যাকাউন্টেন্ট হয়ে ফিলোজোফার হয়ে গেলে দেখছি। এই বলে সে রুমে চলে গেল। আরিয়ান দীর্ঘক্ষণ সেখানে বসে রইল। তার চোখে না ছিল রাগ, না ছিল প্রতিশোধ, ছিল শুধু একটি প্রশ্ন, যদি সত্যি সামনে আসে
তবে কি ঈশানী তা সামলাতে পারবে? ঠিক সেই রাতেই আরিয়ানের ফোনে একটি মেসেজ এলো। স্যার, ইন্ডিয়াতে সবচাইতে বড় সফটওয়্যার লঞ্চ কনফার্ম হয়ে গেছে। চিফ গেস্টের নাম ফাইনাল করতে হবে। পার্টনাররা আপনার সাথে দেখা করতে আসছেন। আরিয়ান স্ক্রিন বন্ধ করল, ঘরের দিকে তাকালো যেখানে তার স্ত্রী শান্তিতে ঘুমাচ্ছিল, আর মনে মনে বলল, এখনই নয়, আরও কিছুক্ষণ। কারণ কিছু শিক্ষা প্রকাশ্য মঞ্চেই ভালো লাগে। সে জানত যে আগত দিনটি শুধু একটি লঞ্চ হবে না, সেটি হবে ঈশানীর চিন্তা, তার অহংকার এবং তার সম্পর্কের সবচাইতে বড় পরীক্ষা। লঞ্চের দিন এসে গেল। জেনিথ সফটওয়্যারের পুরো বিল্ডিং এমনভাবে সাজানো হয়েছিল যেন কোনো বিয়ের মণ্ডপ। চারদিকে আলো, ফুল, বড় বড় পোস্টার আর বাইরে মিডিয়ার গাড়ির লাইন। আজ সেই দিন ছিল যেটির জন্য কোম্পানি মাসের পর মাস পরিশ্রম করেছে। আর ঈশানীর পূর্ণ বিশ্বাস ছিল যে আজ তার যোগ্যতার চর্চা চারদিকে হবে। ঈশানী সকাল থেকেই খুব কড়া মেজাজে ছিল। সে প্রতিটি স্টাফকে নির্দেশ দিচ্ছিল, প্রতিটি ছোট ভুলে তার গলা চড়ছিল এবং বারবার একই কথা বলছিল, আজ কোনো ভুল চাই না, এই লঞ্চ আমার ইমেজের প্রশ্ন। আরিয়েন সেদিনও সেই সাধারণ পোশাকেই অফিসে এলো। সে রিসেপশন থেকে নিজের ফাইল নিল এবং অ্যাকাউন্টস সেকশনের চেয়ারে গিয়ে বসল। ঈশানী তাকে দেখল এবং কটাক্ষ করে বলল, আজ একটু সাইডে থেকো, বড় বড় সব মানুষ আসছে, তোমাদের মতো মানুষদের ভিড়েই ভালো মানায়। আরিয়ান মাথা নিচু করে নিল। তার মুখে সেই একই প্রশান্তি ছিল, কিন্তু ভেতরে খুব গভীর প্রস্তুতি চলছিল। দুপুর নাগাদ অডিটোরিয়াম ভরে গেল। ডিরেক্টরস, বিদেশি ক্লায়েন্টস, বড় বিনিয়োগকারী সবাই উপস্থিত ছিলেন। মিডিয়ার ক্যামেরাগুলো ঝলকাচ্ছিল। অ্যাঙ্কার মঞ্চে এলো। অনুষ্ঠান শুরু হলো। একে একে নাম ধরে ডাকা হলো, হাততালি পড়ল। ঈশানীর বুক গর্বে ভরে উঠল। এরপর অ্যাঙ্কার মাইক হাতে নিয়ে বললেন, এবং এখন আজকের অনুষ্ঠানের সবচাইতে বিশেষ মুহূর্তের দিকে এগোচ্ছি। আজ ভারতের সবচাইতে বড় সফটওয়্যার প্ল্যাটফর্ম তক্ষ এআই লঞ্চ হতে যাচ্ছে, আর এর জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই ব্যক্তি যার সিদ্ধান্তে গ্লোবাল টেক মার্কেট কেঁপে ওঠে। ঈশানী ভাবল নিশ্চয়ই কোনো বিদেশি সিইও অথবা কোনো বড় মন্ত্রী। কিন্তু ঠিক সেই মুহূর্তে অডিটোরিয়ামের বাইরে হঠাৎ চাঞ্চল্য বেড়ে গেল। সিকিউরিটি অ্যালার্ট হয়ে গেল। কালো স্যুটে বডিগার্ডরা ভেতরে ঢুকল। পুরো পরিবেশ বদলে গেল। ঈশানীর হৃৎস্পন্দন বেড়ে গেল। সে পেছন ফিরে তাকালো এবং যা দেখল তা ছিল তার জীবনের সবচাইতে বড় ধাক্কা। মাঝখানে রেড কার্পেটে ধীর কিন্তু আত্মবিশ্বাসী চালে হেঁটে আসছিল আরিয়ান। কিন্তু আজ তাকে সেই সাধারণ অ্যাকাউন্টেন্ট মনে হচ্ছিল না। আজ তার সাথে বডিগার্ডরা ছিল। আজ প্রতিটি বড় ডিরেক্টর তাকে স্বাগত জানাচ্ছিল। আজ তার চোখে ছিল সেই প্রশান্তি যা শুধু সেই সব মানুষের মধ্যেই থাকে যাদের নিজেদের ওপর পূর্ণ বিশ্বাস আছে। ঈশানীর হাত থেকে ফাইল ছিটকে পড়ে গেল। তার গলা শুকিয়ে এলো। ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হল না। কোম্পানির চেয়ারম্যান এগিয়ে এলেন, দুহাত জোড় করে বললেন, স্যার, আপনাকে স্বাগতম। পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল। ঈশানীর চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হয়ে গেল। অ্যাঙ্কার ঘোষণা করলেন, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার আরিয়ান খোরানা, ফাউন্ডার, গ্লোবাল চেয়ারম্যান এবং নেক্সাস গ্লোবাল টেক গ্রুপের কর্ণধার। ঈশানীর শরীর কাঁপতে শুরু করল। যে মানুষটিকে সে প্রতিদিন ঘর জামাই, জুনিয়র, তোমাদের মতো লোক বলতো, সেই মানুষটিই আজ ভারতের সবচাইতে বড় টেক লঞ্চের মুখ। আরিয়ান মঞ্চে উঠল, মাইক নিল এবং খুব সাধারণ কিন্তু গম্ভীর গলায় বলল, আজ আমি এখানে শুধু একটি সফটওয়্যার লঞ্চ করতে আসিনি। আজ আমি একটি ভাবনা লঞ্চ করতে এসেছি, যে আমরা একজন মানুষকে কি তার পদমর্যাদা দিয়ে চিনি নাকি তার সংস্কার দিয়ে। পুরো হল শান্ত ছিল। ঈশানীর চোখ দিয়ে জল পড়তে শুরু করল। আরিয়ান আরও বলল, আমি আমার পরিচয় লুকিয়েছিলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম যদি নাম, যশ এবং ক্ষমতা সরিয়ে দেওয়া হয় তবে কি মানুষ আজও মানুষের মর্যাদা দেয়। তার নজর ধীরে ধীরে ঈশানীর ওপর গিয়ে স্থির হল। ঈশানীর মাথা নিজে থেকেই নিচু হয়ে গেল। আমি পৃথিবীর অনেক দেশে কাজ করেছি, কিন্তু সবচাইতে বড় সত্য আমি এখানেই পেলাম, যেখানে আমার স্ত্রী আমাকে স্বামী হিসাবে নয়, আমার চাকরি দিয়ে বিচার করেছে। অডিটোরিয়ামে পিনপতন নীরবতা। ঈশানী নিজেকে আর সামলাতে পারছিল না। অনুষ্ঠান শেষ হল। মানুষ হাততালি দিচ্ছিল। মিডিয়া আরিয়ামের দিকে দৌড়াচ্ছিল। আর ঈশানী সেই চেয়ারেই বসে রইল। কারণ আজ সে বুঝতে পেরেছিল যে মানুষটিকে সে সবচাইতে ছোট ভেবেছিল, সেই মানুষটিই তার জীবনের সবচাইতে বড় আয়না হয়ে সামনে দাঁড়িয়েছে। কিন্তু আসল ফয়সালা তখনও বাকি ছিল।
রাত খুব শান্ত ছিল, এতটাই শান্ত যে মুম্বাইয়ের রাস্তার শোরগুলো সেই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারছিল না, যেখানে আজ দুজন মানুষ একই ছাদের নিচে ছিল, কিন্তু তাদের মাঝখানে পুরো পৃথিবীর দূরত্ব দাঁড়িয়েছিল। আরিয়ান বাড়ি ফিরল। আজ প্রথমবার সে বডিগার্ড ছাড়াই ছিল, সেই সাধারণ পোশাক, সেই সাধারণ চাল, যেন সে দেখাতে চায় যে তার সত্য পোশাকের সাথে বদলায় না। ঈশানী দরজার কাছেই দাঁড়িয়েছিল। তার চোখ লাল ছিল, চেহারায় অহংকার ছিল না, ছিল শুধু ভয় আর অনুশোচনা। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ গলায় আটকে যাচ্ছিল, কারণ মানুষ যখন ভেতর থেকে ভেঙে যায় তখন আর আওয়াজ বেরোয় না। আরিয়ান ভেতরে এলো, জল খেল এবং সোফায় বসল। সে ঈশানীর দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো জয়ের আনন্দ ছিল না, ছিল শুধু এক ক্লান্তি, যেন সে খুব দীর্ঘ এক পরীক্ষা দিয়ে ফিরেছে। কিছু মুহূর্তের নীরবতার পর ঈশানী ধীরে ধীরে তার সামনে এলো। তার হাত কাঁপছিল, চোখ দিয়ে জল পড়তে পড়তে সে বলল, আরিয়ান, আজ যা হয়েছে তার জন্য আমি কোনো সাফাই দিতে চাই না, কারণ সত্যিটা এই যে আমি তোমাকে স্বামী মনে করিনি। আমি তোমাকে তোমার চাকরি দিয়ে বিচার করেছি এবং প্রতিদিন তোমাকে ছোট অনুভব করিয়েছি। সে সেখানেই মেঝেতে বসে পড়ল। এই বসে পড়াটা হারের ছিল না, এটি ছিল নিজের অহংকার ভেঙে ফেলার। যদি আজ তুমি সেই জুনিয়র অ্যাকাউন্টেন্ট হতে, যদি তোমার কাছে টাকা, ক্ষমতা, নাম কিছুই না থাকত, তবে হয়তো আমি আজও তাই করতাম। ঈশানী কাঁদতে কাঁদতে বলল, আর এই চিন্তাটাই আমাকে সবচাইতে বেশি ভয় দেখাচ্ছে। আরিয়ান একটি দীর্ঘশ্বাস ফেলল, তারপর খুব শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, ঈশানী, আমি ধনী এই কারণে নই যে আমার কাছে অনেক টাকা আছে। আমি ধনী এই কারণে, কারণ আমি কোনো মানুষকে কোনোদিন তার পদমর্যাদা দিয়ে বিচার করিনি। সে একটু থামল, তারপর আবার বলল, আমি নিজের পরিচয় লুকিয়েছিলাম কারণ আমি একজন স্ত্রী নয়, একজন সঙ্গী খুঁজছিলাম যে আমাকে তখনও আপন করে নেবে যখন আমি খুব সাধারণ থাকব। ঈশানীর মাথা আরও নিচু হয়ে গেল। আরিয়ান জিজ্ঞাসা করল, আজ তোমার অনুশোচনা কি এই কারণে যে আমি অনেক বড়লোক হিসাবে ধরা দিয়েছি, নাকি এই কারণে যে তুমি ভুল ছিলে? এই প্রশ্নটি ঈশানীর হৃদয়ে গেঁথে গেল। সে ফুপিয়ে কেঁদে উঠল, আমার অনুশোচনা এই কারণে যে আমি মানুষকে দেখিনি, আমি শুধু পদ দেখেছি। আর আজ আমি বুঝতে পেরেছি সবচাইতে গরিব মানুষ সেই যার চিন্তা ভাবনা ছোট। ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এই নীরবতা গুমোট ছিল না, এটি ছিল পরিবর্তনের শুরু। আরিয়ান উঠল, সে ঈশানীর দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু তাকে টেনে তোলার জন্য নয়, তাকে ভরসা দেওয়ার জন্য। আরিয়ান বলল, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্তে। ঈশানী চোখ তুলে তাকাল। কাল থেকে অফিসে, বাড়িতে এবং জীবনে তুমি কাউকে তার চাকরি, পোশাক বা তার মর্যাদা দিয়ে বিচার করবে না, কারণ যদি মানুষকে ছোট করা হয় তবে সবচাইতে আগে সম্পর্কের মৃত্যু ঘটে। ঈশানী মাথা নাড়ল, তার চেহারায় প্রথমবারের মতো সত্যিকারের বিনয় দেখা গেল। কয়েক সপ্তাহ পর জেনেথ সফটওয়্যার্সের মানুষ অবাক হয়ে দেখল, ঈশানী এখন আর চিৎকার করে না, সে কথা শোনে। সে জুনিয়রদের তুমি নয় বরং আপনি বলে সম্বোধন করে। আর যখন কেউ কোনো ভুল করে সে বলে, ভুল কাজের হয়েছে, মানুষের নয়। আরিয়ান আজও সেই অফিসে আসে, কিন্তু এখন আর পরিচয় লুকানোর জন্য নয়, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। আর এই গল্পের সবচাইতে বড় শিক্ষা এটুকুই, পদ বড় হতে পারে, টাকা বড় হতে পারে, কিন্তু মানুষ তখনই বড় হয় যখন সে সামনের মানুষটিকে ছোট অনুভব করায় না। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, যার উত্তর শুধু গল্পের জন্য নয়, আপনার জীবনের জন্যও জরুরি। যদি আপনি আরিয়ানের জায়গায় হতেন, তবে কি আপনি ঈশানীকে দ্বিতীয় সুযোগ দিতেন, নাকি মানুষকে তার চিন্তাভাবনার ফল ভোগ করতে দেওয়া বেশি সঠিক হতো? কমেন্টে আপনার উত্তর, আপনার নাম এবং শহরের নাম অবশ্যই লিখবেন, কারণ আপনার চিন্তাভাবনাই পরবর্তী গল্পের দিশা ঠিক করে দেয়।